আমাদের এই চমৎকার আলোচনায় আপনাদের স্বাগতম। আজকের বিষয় অ্যালবেয়ার কামুর দর্শন। আজ আমরা অ্যাবসার্ডিজম বা অর্থহীনতার দর্শনের মূল ভাবনা, তার তাৎপর্য এবং আমাদের জীবনে তার প্রাসঙ্গিকতা অন্বেষণ করব। অনুগ্রহ করে সঙ্গে থাকুন। উপস্থাপনায় ফিল ফর ফিলসফি। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে জীবনটা কেমন যেন একটা ঘোরের মধ্যে চলছে? রোজই তো হয়। মানে ঘুম থেকে ওঠা, অফিসে যাওয়া, কাজ করা, বাড়ি ফেরা, তারপর আবার ঘুম। একই চাকা ঘুরছে তো ঘুরছেই। একদম। আর এই চক্রের মধ্যে হঠাৎ একদিন মনে হলো, আমি এটা কেন করছি? এই সব কিছুর মানেটা কি? আমার তো মাঝে মাঝেই হয়। বিশেষ করে রবিবার সন্ধ্যায়, তাই না? যখন পরের সপ্তাহের কথা মনে হয়। ঠিক তাই। এই অস্বস্তিকর কিন্তু জরুরি প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। হুম। আমাদের হাতে রয়েছে ফরাসি লেখক আলবিয়া কামুর দর্শন নিয়ে কিছু অসাধারণ লেখা আর নোট। আমরা দেখব কামুর অ্যাবসার্ডিজম বা অ্যাবসুর্দবাদ। এটা হতাশ হওয়ার দর্শন নয়, একেবারেই নয়। বরং এই অর্থহীনতার মুখোমুখি দাঁড়িয়ে কিভাবে আরও তীব্রভাবে, আরও স্বাধীনভাবে বাঁচা যায়, এটা যেন তার একটা রোডম্যাপ। ঠিক। আর কামো রোগতে দর্শনের শুরুটা কোনো বড়সড় বই পড়ে হয় না। আচ্ছা। শুরুটা হয় ওই হঠাৎ আসা কেন প্রশ্নটা দিয়ে। তিনি বলতেন, আমরা চিন্তা করার অভ্যাসের অনেক আগেই বেঁচে থাকার অভ্যাসে অভ্যস্ত হয়ে যাই। বাহ, দারুণ কথা। আমাদের এই আলোচনাটা হলো সেই অভ্যাসটা ভাঙার গল্প নিয়ে। আর এই যান্ত্রিক জীবনটা তো আমাদের সবার চেনা, তাই না? হ্যাঁ, মানে সকালের অ্যালার্মটা যেন একটা রেসের শুরু। তারপর তাড়াহুড়ো করে তৈরি হওয়া, কোনো মতে নাস্তা করা, ভিড় ট্রেনে বা বাসে ঝুলে অফিসে পৌঁছানো, একটার পর একটা কাজ চলতেই থাকে। আমরা তো ভাবারও সুযোগ পাই না। একদম। এটা অনেকটা সেই অফিসের বোরিং মিটিংয়ের মতো, যেখানে সবাই খুব গুরুত্বপূর্ণ ভান করে কথা বলছে, আর আপনার হঠাৎ মনে হলো আমরা এখানে ঠিক কি করছি। হ্যাঁ। এই পুরো জিনিসটার আসল মানেটা কি? কামু এই মুহূর্তটাকেই বলছেন দ্য স্টেজ সেট কোল্যাপসেস। বা মঞ্চের কাঠামো ভেঙে পড়ে। হ্যাঁ, যখন চারপাশের পরিচিত সবকিছু হঠাৎ করে অচেনা আর অর্থহীন মনে হতে শুরু করে। আর ঠিক তখনই ওই ছোট্ট কিন্তু প্রচণ্ড শক্তিশালী প্রশ্নটা মাথায় আসে, কেন? হ্যাঁ, এবং এই মুহূর্তটা কিন্তু নিছক ক্লান্তি বা একঘেয়েমি নয়। এর একটা গভীর দার্শনিক তাৎপর্য আছে। কিরকম? এটা হলো চেতনার জাগরণ। যখন আপনি আর অটোপাইলট মোডে চলছেন না, বরং ককপিটে বসে প্রশ্ন করছেন, এই বিমানটা কোথায় যাচ্ছে? বাহ। এই প্রশ্নটাই অ্যাবসার্ডে জগতে ঢোকার দরজা। তাহলে এই অ্যাবসার্ড জিনিসটা আসলে কি? কারণ শব্দটা শুনলেই কেমন যেন একটা নেতিবাচক, মানে হতাশাজনক কিছু মনে হয়। ঠিক। কামু কিন্তু বলছেন পৃথিবীটা নিজে অ্যাবসার্ড নয়, আবার আমরা মানুষরাও অ্যাবসার্ড নয়। তাহলে এই অনুভূতিটা আসছে কোথা থেকে? এটা একটা দারুণ প্রশ্ন। কারণ কামুর মূল পয়েন্টটাই কিন্তু এখানে। অ্যাবসার্ড কোনো বস্তু বা ব্যক্তি নয়। অ্যাবসার্ড হলো একটা সম্পর্ক। একটা সম্পর্ক? হ্যাঁ, আরও পরিষ্কারভাবে বললে একটা সংঘাত। সংঘাত? একদিকে আছে মানুষ, মানে আমরা, আমাদের মজ্জাগত একটা চাহিদা হলো অর্থ খোঁজা, যুক্তি খোঁজা, সবকিছুর একটা কারণ আর উদ্দেশ্য খুঁজে বের করা। আমরা সবসময় জানতে চাই। আমরা মহাবিশ্বর কাছে জানতে চাই আমার জীবনের উদ্দেশ্য কি, এই সব কিছুর মানে কি। আর অন্যদিকে? আর অন্যদিকে আছে মহাবিশ্ব, যা আমাদের এই সব জরুরি প্রশ্নের উত্তরে কি দেয়? কিছুই না। কিচ্ছু না, শুধু এক জমাট বাঁধা নীরবতা। এই যে আমাদের অর্থ খোঁজার তীব্র আকুতি। আর মহাবিশ্বের এই যুক্তিহীন উদ্দেশ্যহীন নীরবতা। একদম। এই দুয়ের মুখোমুখি সংঘর্ষ থেকেই অ্যাবসার্ডের জন্ম। বাহ, দারুণ ব্যাখ্যা। তার মানে অ্যাবসার্ড আমাদের ভেতরেও নেই, বাইরেও নেই। ঠিক। এটা আছে আমাদের আর এই দুনিয়ার মাঝখানের সম্পর্কে। কামু কি কোনো উপমা ব্যবহার করেছেন এটা বোঝানোর জন্য? হ্যাঁ, তিনি একটা অসাধারণ উপমা দিয়েছেন, ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ। ডিভোর্স? ভাবুন, একদিকে আছে মানুষের যুক্তিবাদী মন, যে সবকিছুতে একটা প্যাটার্ন, একটা কারণ খুঁজে পেতে চায়। আর অন্যদিকে আছে এই মহাবিশ্ব, যা সম্পূর্ণ খামখেয়ালি, যার কোনো নিয়ম নেই। আচ্ছা। এই দুটো জিনিসকে একসাথে বেঁধে রাখার যে অসম্ভব চেষ্টা, সেই তানাপূর্ণ সম্পর্কটাই হল অ্যাবসার্ড। এটা এমন এক সম্পর্ক যা থেকে বেরোনাও যায় না, আবার এর মধ্যে শান্তিতে থাকাও যায় না। ঠিক ধরেছেন। আচ্ছা, বেশ। তাহলে যখন একজন মানুষ এই গভীর দ্বন্দ্বটা অনুভব করে, তার স্বাভাবিক প্রতিক্রিয়া কি হতে পারে? আমার তো মনে হয় প্রথম ইনস্টিংক্ট হবে পালিয়ে যাওয়া।
একদম। এই অস্বস্তি থেকে মুক্তি চাওয়া। আর কামও ঠিক এই পালানোর দুটো প্রধান পথের কথা বলেছেন। কিন্তু তার মতে এই দুটো পথই এক ধরনের কি বলে ইন্টেলেকচুয়াল প্রতারণা। নিজেকে ঠকানো কিভাবে? প্রথম পথটা সবচেয়ে সহজ আর সরাসরি, শারীরিক আত্মহত্যা। অ্যাবসার্ডের এই সংঘাতটা এতটাই কষ্টকর যে কেউ হয়তো জীবন শেষ করে দিয়ে এই সমীকরণ থেকেই নিজেকে সরিয়ে নিতে চাইতে পারে। হুম। কামও এটাকে একটা সমাধান হিসাবে দেখেছেন, কিন্তু তিনি এটাকে প্রত্যাখ্যান করেছেন, কারণ তার মতে এটা অ্যাবসার্ডকে ধ্বংস করে দেয়, কিন্তু এর মুখোমুখি দাঁড়ায় না। এটা তো একরকম হেরে যাওয়া। হ্যাঁ, একরকম। আর দ্বিতীয় পথটা, ওটা নাকি আরও সূক্ষ্ম। হ্যাঁ, দ্বিতীয় পথটা কি কামু বলছেন দার্শনিক আত্মহত্যা। দার্শনিক আত্মহত্যা। এটা হলো লিপ অফ ফেইথ বা বিশ্বাসের লাফ। এর মানে হলো এই অর্থহীন নীরব মহাবিশ্বের ওপর জোর করে একটা অর্থ চাপিয়ে দেওয়া। সেটা হতে পারে কোনো ধর্ম, কোনো মতাদর্শ বা অন্য কোনো বড় বিশ্বাসের ছাতার নিচে আশ্রয় নেওয়া। মানে ধরে নেওয়া যে একজন ঈশ্বর আছেন যিনি সবকিছুর পরিকল্পনা করে রেখেছেন, অথবা পরকালে সবকিছুর হিসাব হবে, এরকম কিছু। ঠিক তাই। আপনি যখন কোনো উচ্চতর শক্তির ওপর সব কিছুর ভার দিয়ে দেন বা কোনো মতাদর্শের মধ্যে সব প্রশ্নের তৈরি উত্তর খুঁজে নেন, তখন আপনি আসলে ওই মহাবিশ্বের ভয়ঙ্কর নীরবতার মুখোমুখি হওয়াটা এড়িয়ে যাচ্ছেন। একদম। কামোর চোখে এটা অ্যাবসার্ডকে অস্বীকার করা, এটা সমস্যার সমাধান না করে সমস্যাটাকেই নাকচ করে দেওয়া। তাই তিনি এই দুটো পথকেই এক ধরনের পলায়ন বৃত্তি বলেছেন। হুম। তাহলে তো খুব কঠিন একটা জায়গায় এসে পড়লাম। আত্মহত্যাও চলবে না, আবার অন্ধবিশ্বাসেও মুক্তি নেই। তাহলে উপায়টা কি? এই অ্যাবসার্ডের সাথে কি সারা জীবন যুদ্ধ করেই কাটাতে হবে? এড়িয়ে না গিয়ে বা এর কাছে হেরে না গিয়ে একে বাঁচিয়ে রাখা, ওই দ্বন্দ্বের সাথেই বেঁচে থাকা। মিথ্যা আশা আর চূড়ান্ত হতাশা দুটোকেই না বলা। ঠিক। তার মানে এই সংঘাতটাকে মেনে নিয়েই বাঁচতে হবে, কিন্তু তাতে লাভটা কি? লাভ হল এই অ্যাবসার্ডকে গ্রহণ করার মাধ্যমে আমরা তিনটে অসাধারণ জিনিস অর্জন করি: কি কি? বিদ্রোহ, স্বাধীনতা এবং আবেগ। বিদ্রোহ, স্বাধীনতা আর আবেগ। একটু ভেঙে বললে ভালো হয়। বিদ্রোহ বলতে কি বোঝাচ্ছেন? রাস্তায় নেমে প্রতিবাদ করা? না না, এটা কোনো রাজনৈতিক বিপ্লব নয়, এটা একটা ব্যক্তিগত দার্শনিক বিদ্রোহ। আচ্ছা। এটা হলো প্রতিদিন নিজের অর্থহীন নিয়তির দিকে সরাসরি তাকিয়ে এর কাছে মাথা নত না করা। এটা হলো জেনে শুনে সেই জীবনটা যাপন করা যার কোনো মহাজাগতিক উদ্দেশ্য নেই। হুম। এই অবিরাম মানসিক বিদ্রোহটাই জীবনকে একটা মর্যাদা দেয়। এটা অনেকটা পারপেচুয়ালি না বলতে থাকার মতো। এরপর আসছে স্বাধীনতা। এটা কিভাবে পাওয়া যায়? ভাবুন তো, যদি জীবনের কোনো পূর্বনির্ধারিত ব্লুপ্রিন্ট না থাকে, পরকালে কোনো পুরস্কার বা শাস্তির ভয় না থাকে, তাহলে কি হয়? তাহলে তো কোনো নিয়মই নেই। আপনি হঠাৎ করে সম্পূর্ণ মুক্ত হয়ে যান। ভবিষ্যতের ভার বা কি করা উচিত আর কি করা উচিত নয়ের শিকল থেকে মুক্তি মেলে। তখন আপনার স্বাধীনতা শুধু বর্তমান মুহূর্তে সীমাবদ্ধ। ঠিক। প্রতিটি সিদ্ধান্ত আপনার নিজের, যার জন্য মহাবিশ্বের কাছে কোনো জবাবদিহি করতে হবে না। এটা একই সাথে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য রকমের লিবারেটিং। তার মানে কোনো মহাজাগতিক রিপোর্ট কার্ড নেই যেখানে আমাদের ভালো মন্দ কাজের হিসাব রাখা হচ্ছে। বেশ মজার তো ব্যাপারটা। হ্যাঁ। আর তৃতীয়টা আবেগ। হ্যাঁ, আবেগ বা প্যাশন। যদি কোনো অভিজ্ঞতার অন্তর্নিহিত অর্থ অন্যের চেয়ে বেশি না হয়, যদি সব অভিজ্ঞতাই চূড়ান্ত বিচারের সমান অর্থহীন হয়, তাহলে জীবনের লক্ষ্যটাই বদলে যায়। একদম। তখন সবচেয়ে ভালোভাবে বাঁচার চেষ্টার চেয়ে সবচেয়ে বেশি করে বাঁচাটাই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তার মানে অভিজ্ঞতার সংখ্যা বাড়ানো, যতটা সম্ভব দেখা, শোনা, অনুভব করা। ঠিক। এর মানে হল প্রতিটি মুহূর্ত থেকে শেষ বিন্দু পর্যন্ত রস আস্বাদন করা, কারণ আপনি জানেন এটাই সব। যা আছে এখানেই আছে। পরকাল বলে কিছু নেই। এই জ্ঞানটা জীবনকে একটা অবিশ্বাস্য তীব্রতা দেয়। জীবনের লক্ষ্যটা তখন গুণগত মানের চেয়ে পরিমাণগত হয়ে ওঠে। কত বেশি মুহূর্ত আপনি সচেতনভাবে বাঁচতে পারলেন, সেটাই আসল। এই পুরো ধারণাটাকে একটা গল্পের মাধ্যমে তুলে ধরার জন্য কামু তো গ্রিক পুরাণের একটা চরিত্রের সাহায্য নিয়েছিলেন, তাই না? হ্যাঁ, সিসিফাস। হ্যাঁ, সিসিফাসের গল্পটা তো আমরা অনেকেই জানি। দেবতাদের ধোঁকা দেওয়ার জন্য তাকে ভয়ঙ্কর একটা শাস্তি দেওয়া হয়েছিল। তার কাজ হলো অনন্তকাল ধরে একটা বিশাল পাথর ঠেলে একটা পাহাড়ের চূড়ায় তোলা।
কিন্তু সে যখনই চূড়ার কাছাকাছি পৌঁছায় পাথরটা নিজের ভারেই আবার গড়িয়ে নিচে পড়ে যায়। আর সিসিফাসকে আবার নিচে নেমে আসতে হয়। নতুন করে পাথরটা ঠেলতে শুরু করতে হয় অনন্তকাল ধরে। এর চেয়ে অর্থহীন, নিষ্ফল আর আশাহীন কাজ আর কি হতে পারে? সে তো অ্যাবজর্বড মানব পরিস্থিতির এক নিখুঁত প্রতীক। একদম। আর এই ভয়ঙ্কর শাস্তির বর্ণনা দেওয়ার পর কামু তার প্রবন্ধটা শেষ করেছেন একটা অবিশ্বাস্য, প্রায় হতবাক করে দেওয়ার মতো বাক্য দিয়ে। ওয়ান মাস্ট ইম্যাজিন সিসিফাস হ্যাপি। মানে আমাদের অবশ্যই সিসিফাসকে সুখী হিসেবে কল্পনা করতে হবে। 1 মিনিট, কি বললেন? সুখী? কিভাবে? একজন মানুষ যে অনন্তকাল ধরে একই অর্থহীন কাজ করে চলেছে, সে সুখী হবে কিভাবে? এটা তো নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো শোনাচ্ছে, তাই না? হ্যাঁ, যেন জোর করে একটা পজিটিভ স্পিন দেওয়া হয়েছে। ঠিক এইখানেই কামুর দর্শনের মূল চাবিকাঠিটা লুকিয়ে আছে। এটা কোনো সস্তা পজিটিভিটি নয়। তাহলে সিসিফাসের সুখটা কোনো মিথ্যা আশা থেকে আসছে না। সে প্রেক্রাস্ত বলনে সেহনে যে পাথরটা আবার পড়বে। সে তার নিয়তির ভয়াবহতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। একদম। তার সুখের উৎস হল তার চেতনা। চেতনা? কিভাবে? ভাবুন অখন পা গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে আর সিসিফাস পাহাড় বেয়ে নিচে নামছে, সেই মুহূর্তগুলোর কথা। আচ্ছা। ওই সময়টায় সে পাথরটা ঠেলছে না। ওই সময়টা তার নিজের। ওই সময় সে তার ভাগ্যের কথা ভাবছে। সে তার শাস্তির পুরো ভয়াবহতাটা উপলব্ধি করছে। আর ঠিক সেই সচেতনতার মুহূর্তেই সে তার ভাগ্যের চেয়ে বড় হয়ে ওঠে। কারণ সে তার ভাগ্যকে জানে। তার মানে সে যেহেতু তার পরিস্থিতি সম্পর্কে সচেতন, তাই সে আর পরিস্থিতির শিকার নয়। একদম। নিজের ভাগ্যকে ঘৃণা করে কোনো আশা ছাড়াই এই সংগ্রামটাকে আলিঙ্গন করার মাধ্যমে সে এটিকে নিজের করে নেয়। ও, দেবতারা তাকে শাস্তি দিয়েছে, কিন্তু এই সংগ্রামটাকে গ্রহণ করার সিদ্ধান্তটা সিসিফাসের নিজের। তার বিদ্রোহ এই শাস্তিকে বিজয় রূপান্তরিত করে। সে দেবতাদের দেওয়া শাস্তিকে নিজের প্রজেক্ট বানিয়ে ফেলেছে। ঠিক তাই। এখানেই কামু সেই বিখ্যাত উক্তিটি আসে, দ্য স্ট্রাগল ইটসেলফ ইজ ইনাফ টু ফিল আ ম্যানস হার্ট। অর্থাৎ সংগ্রামী একজন মানুষের হৃদয়কে পূর্ণ করার জন্য যথেষ্ট। হ্যাঁ। তাহলে আমি যা বুঝলাম, সুখটা কিন্তু পাথরটাকে চূড়ায় তোলার মধ্যে নেই। না। সুখটা আছে প্রতিদিন জেনে শুনে ওই পাথরটা ঠেলার সিদ্ধান্ত নেওয়ার মধ্যে। জয়টা ফলে নয়, প্রক্রিয়ায়। আপনি একেবারে মোদ্দা কথাটা ধরে ফেলেছেন। নিজের অর্থহীন সংগ্রামকে ভালোবাসার মধ্যেই আসল জয়। সিসিফাসের জয় তার পাথর চূড়ায় তোলার মধ্যে নয়, বরং প্রতিদিন সেই পাথর ঠেলার সচেতন সিদ্ধান্তের মধ্যে। এটাই অ্যাবসার্ড বিদ্রোহ। তাহলে তো পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। অ্যাবসার্ডিজম আসলে কোনো অন্ধকার বা হতাশাবাদী দর্শন নয়। একেবারেই না। বরং এটা একটা স্পষ্ট বিদ্রোহের ডাক। এটা এমন এক পৃথিবীতে স্বাধীনতা আর আনন্দ খুঁজে পাওয়ার আহ্বান, যেখানে কোনো মহাজাগতিক নিশ্চয়তা নেই। এটা আমাদের শেখায়, জীবনের কোনো অন্তর্নিহিত অর্থ না থাকলেও আমরা নিজেরাই আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারি, শুধু বেঁচে থাকার আবেগময় সংগ্রামটাকে আলিঙ্গন করে। এবং সবশেষে এই আলোচনাটা আমাদের প্রত্যেকের জন্য একটা খুব ব্যক্তিগত প্রশ্ন রেখে যায়। কি সেটা? কামু আর সিসিফাসের দেখানো পথে যদি ভাবি, যদি সচেতন সংগ্রামের মধ্যেই সুখ খুঁজে পাওয়া যায়, আর সেই সংগ্রামকে যদি আমরা ভালোবেসে ফেলি, তাহলে সেই পাথরটা কি যা প্রতিদিন ঠেলে তোলার জন্য একজন প্রস্তুত? Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.